৩১ দফা রাষ্ট্র সংস্কার নিয়ে বিভাগীয় কর্মশালা শেষে এবার জেলা পর্যায়ের কর্মশালা শুরু করেছে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি। মঙ্গলবার একসঙ্গে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীদের জন্য কর্মশালার আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মশালায় বিকেলে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সহকর্মীবৃন্দ। সেই জন্যই আমি বলেছি, আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকে একজন নেতা হিসাবে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। প্রতিপক্ষ দুর্বল বলে আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ হবে এমন মনোভাবের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করে দেন তারেক রহমান। এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের থেকে অনেক 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 কঠিন হবে, অনেক কঠিন হবে। কাজে নিজেদেরকে সেইভাবে সহকর্মীবৃন্দ প্রস্তুত করুন, নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামীর যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নেই, সেই নির্বাচনের পুল ছাড়া যাতে আমরা পার হতে পারি। দলের ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামীর যে কঠিন নির্বাচন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শেখ হাসিনা পরিবারের দুর্নীতির বিষয়টি গণমাধ্যমে ঝড় তোলে। অভিযোগ ওঠে $৫০০ কোটি বেশি বা ৫৯,০০০ কোটি টাকা লোপাটের। শুরুতে এ বিষয়ে দুদক ছিল নিষ্ক্রিয়। পরে এক রিটের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে আদেশ দেয় হাইকোর্ট। অবশেষে যাচাই বাছাই শেষে মঙ্গলবার অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, তাঁর ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায়, শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়, আরও বেশ কয়েকটি প্রকল্প সহ মোট ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সংস্থাটি। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা ও অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৮টি বিভিন্ন প্রকল্পের আড়ালে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক জানায়, জুমানা ইনভেস্টমেন্ট কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে টাকা পাচার করতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তুলতে ৩ অক্টোবর গঠন করা হয় সংস্কার কমিশন। এ নিয়ে সাংবাদিকদের প্রত্যাশা জানতে মঙ্গলবার মত বিনিময় করেন কমিশনের প্রধান ও সদস্য সচিব। স্যার ডাকা, আমি মনে করি বিদেশে প্রেসিডেন্টকেও স্যার ডাকে না, ভাইস চ্যান্সেলরকেও স্যার ডাকে না, বাই নেম ডাকে। আমাদের দেশে তো নেমের কালচার নাই, আমরা ভাই তো ডাকতেই পারি। পরে কমিশনের প্রধান বলেন, পরীক্ষা ছাড়া সরকারি কর্মকর্তারা পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন এ পরীক্ষা নেবে। ১০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৭০ পেতে হবে। প্রতিবেদনে এসব সুপারিশ থাকবে। ডেপুটি সেক্রেটারি লেভেলে পরীক্ষা হবে, সেখানে সবাই পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষা দিয়ে কেউ যদি, আমি বললাম তো যে একজন যদি ইনকাম সেক্রেটারির তালিকায় সে ১ নম্বরই থাকবে, এইটাই আমরা রিকমেন্ড করেছি। পার্সেন্টেজও আগে যেটা ছিল ৬৫-৩৫, এটা থাকবে না, এখন ৫০-৫০ হয়ে যাবে। জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদা হয়েছে, ঠিক এরকম আমরা স্বাস্থ্য কমিশনকে আলাদা করার পরামর্শ দিয়েছি এবং শিক্ষা ক্যাডারকে আলাদা পরামর্শ করে দিয়েছি। এতে একটা বিরাট সেগমেন্টেশন এটা হয়ে যাবে। প্রশাসনে দলীয়করণ ঠেকানোর সুপারিশ থাকবে বলেও জানান কমিশন প্রধান। সরকারি চাকুরি সহ সব ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেয়া হবে বলেও জানান তিনি। ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিশন। তথ্য অধিকার আইনের অধীনে আপনার একজন চিফ ইনফরমেশন অফিসার সামথিং কমিশনার ঢাকায় বসে থাকতেন, আর কোথাও কোনো লোক নেই। আমরা এটা ডেফিনেটলি রিকমেন্ড করব যে এটা প্রত্যেক ডিস্ট্রিক্টে একজন অফিসার থাকতে হবে। ব্রিফিংয়ে কমিশনের সদস্য সচিব আরও জানান, ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করার সুপারিশ করা হচ্ছে। অফিসের মধ্যে
হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে আদালতের রায় শুনতে মঙ্গলবার সকাল থেকে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চে ছিল আইনজীবীদের ভিড়। প্রায় 2 ঘণ্টা ধরে দেয়া গুরুত্বপূর্ণ এই রায়ে পঞ্চদশ সংশোধনীর 54টি বিষয়ের মধ্যে 5টিকে সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে রায় দেন আদালত। রায়ে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনৈতিক ঐক্যমতেই হয়েছে, কিন্তু এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকেই ধ্বংস করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে শুধু অবৈধই নয়, মাননীয় আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। গণতন্ত্র হলো আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, আর কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। এছাড়া গণভোট ব্যবস্থা বাতিল করাকেও অসাংবিধানিক বলে পুনর্বহাল করা হলো গণভোট। বাতিল করা হয়েছে সংবিধানের 7 ক, 7 খ উপ অনুচ্ছেদ 2টি। এর মাধ্যমে সংবিধানের বিভিন্ন ধারাকে অসংশোধনযোগ্য করা এবং সংবিধান বহির্ভূত উপায়ে ক্ষমতা গ্রহণের সর্বোচ্চ শাস্তির বিধান করেছিল। এছাড়া বাতিল করা হয় 44-এর 2 অনুচ্ছেদও। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15 অ্যামেন্ডমেন্ট করেছেন, আদালত জাজমেন্ট দিয়েছেন এবং জনগণ তাতে খুশি, আমরাও খুশি। রায়ে আদালত মন্তব্য করেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গত 3 নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেওয়া হয়। আজকে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত, বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে, বাংলাদেশে খুন হয়েছে, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গুম হয়েছে, মৃত মানুষের বিরুদ্ধেও মামলা হয়েছে। জাতির পিতার ছবি সংরক্ষণ সহ সংশোধনীর আরও অনেকগুলো বিষয়ে এই রায়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে পরবর্তী নির্বাচিত সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানায় আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। গত বছরের জানুয়ারি মাসে এভাবেই এক সমাবেশে বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই বাড়িতে গিয়ে উঠবো। যদিও 5 আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক তিনি। তার নামে হয়েছে হত্যা মামলা সহ কয়েক ডজন মামলা, রয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও। ওবায়দুল কাদের কোথায়, এ ব্যাপারে জাতীয় একটি পত্রিকায় খবর বের হয় মঙ্গলবার। তার সূত্র ধরে প্রশ্ন ওঠে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের দাবি, আওয়ামী সরকার পদত্যাগের পরও অনেকদিন দেশে ছিলেন তিনি। তাহলে কিভাবে ওবায়দুল কাদের দেশ ছাড়ল, তা 2 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে পুলিশ মহাপরিদর্শককে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। এদিকে ওবায়দুল কাদের 3 মাস দেশে লুকিয়েছিলেন, এই খবর জানত না অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। তার অবস্থান জানা থাকলে তাকে গ্রেপ্তার করা হতো বলেও জানান তিনি। কোন থেকে জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল, আমরা তো জানি না। আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম। দেশে ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, হত্যা মামলার কোনো আসামির তথ্য পেলেই তাকে গ্রেপ্তার করা হবে। দেশের বাইরে থাকলে সাহায্য নেওয়া হবে ইন্টারপোলের। এটা নিয়ে কিন্তু আজকে অনেকবার আলাপ হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।